বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুম থেকে ওঠার পর কিন্তু আর সকাল হচ্ছে না, দেখতেই পাচ্ছেন কতটা অন্ধকার, কিন্তু তখন কিন্তু 8টার বেশি বাজে। এই পরিবেশটা দেখে আসলে প্রাণটা জুড়িয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর আল্লাহর রহমতের সন্ধান পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, ক্যামেরায় অতটা বোঝা না গেলেও কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। টিনের চালে কিন্তু বৃষ্টির আওয়াজ শুনতে ভারী মজা, অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে একটু বৃষ্টির আওয়াজটা শেয়ার করলাম। দেখুন কতটা জোরে কিন্তু বৃষ্টি নেমেছে। বৃষ্টির যে শব্দটা, এই শব্দটা কিন্তু একমাত্র যাদের টিনের চাল অথবা টিনের ঘর আছে শুধু তারাই উপভোগ করতে পারে। আর যাদের ঘরের উপরে ছাদ আছে তারা কিন্তু কোনো ধরনের শব্দ তেমন পেয়ে থাকে না। তবে বৃষ্টি যখন এরকম জোরে নামে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি তো আজকে টুকটাক কিছুটা কাজ সেরে যখনই আমি বৃষ্টিতে ভিজতে যাব, ঠিক ওই মুহূর্তে দেখলাম যে বৃষ্টির চাপটা কমে গেল। তো মনটা আসলে খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছিলাম যে আমি বৃষ্টিতে ভিজবো, সকাল সকালই কিন্তু ভিজবো, যেহেতু আল্লাহর রহমতের বৃষ্টি পেয়েছি আর একটু শরীরে লাগবে না, তা কি করে হয়। তোর বাবা বারবার বলছিল যে পারবে তো, কারণ বৃষ্টির পানিটা কিন্তু এত সকালে অনেক বেশি ঠান্ডা, তখন কিন্তু শীত লাগতে পারে। তো আমি ভাবলাম যে না, পারবো। আর যখনই আমি বাবুর খাবার টাবার রেডি করে সব কিছু রেডি করে দরজার সামনে গেলাম, তখন দেখলাম যে না, বৃষ্টির চাপটা কমে গেল। আল্লাহ হয়তো চায়নি আমি বৃষ্টিতে ভিজি, তো সে কারণে আর সেটা হয়ে ওঠেনি। ইনশাল্লাহ অন্য কোনো একদিন যদি এরকম অনেক বেশি জোরে বৃষ্টি নামে তখন ভিজে নিব। তো এই তো মেয়েদের রুম, বাবু ওই রুমে ঘুমাচ্ছে, ওর বাবা ঘুমাচ্ছে, আর আমি এইদিকে মাঝখানের যে রুম, মেয়েদের রুমটা বিছানা তুলে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। এখন যেহেতু ইদানিং ঠান্ডা, তাই মেয়েরা কিন্তু মশারি টানিয়েই ঘুমিয়ে থাকে, তো সে কারণে মশারিটাও গুছিয়ে নিলাম। আসলে এই কাজগুলোতে আমাকে টুকটাক অনেক সময় আমার বড় মেয়ে যদি বাসায় থাকে দেখা যায় আমি কাঁথাগুলো গুছিয়ে দিই, বাজ করে দিই, আর ও মশারিটা তুলে বিছানাটা ঝেড়ে নেয় যদি ওর পড়ার চাপ কম থাকে। তো এই কাজটা আসলে করতে গিয়ে কিন্তু মেয়ের কথা মনে পড়ে যায়। ঘরের প্রতিটা জিনিসের মধ্যেই কিন্তু ঘরের প্রতিটা সদস্যদের স্মৃতি জড়িয়ে থাকে। কেউ যখন বাসায় না থাকে তখন কিন্তু তাকে বিশেষ করে অনেক বেশি মিস করা হয়। আর আমি যেহেতু আমার মেয়েদের নিয়েই আমার সারাটা দিন যায়, ছেলে মেয়েদের নিয়েই। এখন তো ছেলে মাত্র 1-1.5 বছর হয়েছে দুনিয়াতে, আর সারাটা সময় মেয়েদের নিয়েই কাটিয়েছি। তো সেই কারণে কিন্তু ওদের নিয়ে আমার সারাক্ষণ ঘরের মধ্যে অনেক বেশি স্মৃতি। ওরা যখন স্কুলে চলে যায় তখন আমি অনেক বেশি একা হয়ে যাই। এখন যে বাবু আছে তারপরও কিন্তু ক্ষণে ক্ষণে আমার ওদের কথা মনে পড়ে, ওদেরকে আমি অনেক বেশি মিস করি। তো এই তো সকালের কাজ কিন্তু সকালে করে নিচ্ছি। কাপড়গুলো ছিল, এই কাপড়গুলো কিন্তু ভিজা ভিজা ছিল, তো এগুলো ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে রেখেছিলাম রাতে, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আসলে একটা সংসারে অনেক কাজ থেকে যায়, সারা দিন মনে হয় যে কাজ করলেও কাজ শেষ হবে না। সেটাই আজকেও বলছিলাম ওর বাবাকে, ওর বাবা অনেক সময়ই খুব রাগারাগি করে। যেমন গতকালকেও আমি মাছ টাছ এগুলো যখন গুছিয়েছি সে রাগারাগি করছিল, সে বারবার বলছিল এত কাজ আর ভালো লাগে না, সারাক্ষণ দেখি কাজ আর কাজ, আবার কাজ না করেও থাকা যায় না। তো আমি তাকে বলছিলাম যে সংসার যেহেতু কাজ তো থাকবেই, এটা তো আর একদিনের এমন না যে 1 সপ্তাহ যাবৎ সংসার হয়েছে শেষ এখন আর কাজ নেই। এটা দিন যাবে, দায়িত্ব বাড়বে, কাজ বাড়বে, তো এরকম হওয়াটা স্বাভাবিক। সেটা নিয়ে চিল্লা চেঁচামেচি করার কোনো কারণ আমি দেখি না। কাজ তো আমি করছি, আমি তো চিল্লাচ্ছি না, তুমি কেন এরকম রাগারাগি করছো যে এত কাজ কেন ঘরের মধ্যে হয়। তো এটা আসলে তার সব সময়ের স্বভাব। সে ঘরের মধ্যে অনেক বেশি কাজ দেখলে সে এরকম রাগারাগি শুরু করে দেয়। যখন দেখে আমি হুটহাট করে অনেক বেশি কাজ জোগাড় করে কাজ করা শুরু করেছি তখনই সে এরকম শুরু করে। তো আপনাদের কোনো ভাইয়াও যদি, মানে ভাইয়া, আপনাদের ভাইয়া না, সরি, আমার ভাইয়ারাও যদি এরকম হয়ে থাকে আপুরা কিন্তু জানাবেন যে কাজ দেখলে কি ঘরে অনেক বেশি মাথা গরম হয়ে যায় কি না ভাইয়াদের।
তো আপনাদের ভাইয়ার কিন্তু এই অবস্থা হয়ে থাকে, সে অনেক রাগারাগি করে ঘরের মধ্যে কাজ দেখলে। আমি কোনো কিছু আয়োজন করতে নিলে তখন দেখা যায় অনেকগুলো হাঁড়ি পাতিল, তারপর বাটি বাসন পেলা এগুলো নোংরা হয়, তখনও কিন্তু সে খুব রাগারাগি করে যে এগুলো খাওয়ার দরকার নেই, খাবো না আর কখনো। অনেক বেশি কাজ হয়ে যায়, অনেক বেশি ঝামেলা মনে হয় আমার কাছে দেখলে। তো আমি তাকে ওই সময় বুঝাই যে কোনো কিছু অন্যরকম কোনো কিছু এক্সট্রা খেতে চাইলে তো একটু এক্সট্রা ঝামেলা হবেই, আর কোনো কিছুকে যদি একটু বেশি সুস্বাদু করতে যাই তাহলে সেটার জন্য অবশ্যই এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস দরকার, উপকরণ দরকার। তো সেগুলো করতে গেলে ঝামেলা হওয়াটা কিন্তু স্বাভাবিক, নয়তো ওই জিনিসের স্বাদ কীভাবে বাড়বে। আর যেগুলো রেগুলার রান্না বান্না সেগুলো তো রেগুলার খাবার দাবার একই রকমের অনেকটা হয়ে থাকে। তো এখানে আমি টমেটোগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে সামান্য একটু লবণের ছিটা দিয়েছি আর সামান্য একটু হলুদের ছিটা দিয়ে ভালো করে মেখে এগুলো তেলের মধ্যে আমি এরকম পোড়া পোড়া করে ভেজে নিব। এটা আসলে টমেটো ভর্তার জন্য। তো আমার কিন্তু ভর্তা বানানোটা আমার মেয়েই করে দিচ্ছে। সে কিন্তু চলে এসেছে স্কুল থেকে, আর এসে কিন্তু সে ভর্তা বানানোর জন্য রেডি হয়ে আছে। যখন দেখেছে আমি সব কিছু এভাবে রেডি করে রেখেছি, তো সে বলছিল যে মা আমি ভর্তাটা আমি কিন্তু বানিয়ে নিই। তো আমি বললাম ঠিক আছে। আবার অন্যদিকে এখন সে একটু বেশি উৎসাহ পায়, কারণ ভিডিওতে তার কথা বলি, সে কারণে কিন্তু ভিডিওতে আমি তার একটু বেশি প্রশংসা করি যাতে করে সে খুশি হয়। ছোট মানুষ, সে কাজ করে যতটুকু অতটুকুর চেয়ে যদি একটু বেশি বলা যায় তাহলে কিন্তু তার মনটা অনেক বেশি বড় হয়ে যায়, কাজ করতে অনেক বেশি উৎসাহ পেয়ে থাকে। এটা আসলে ছোট বড় সবার ক্ষেত্রেই, আপনি কোনো একটা কাজ করবেন সেটা নিয়ে যদি কেউ প্রশংসা করে তখন কিন্তু সেই কাজটা করতে আপনার যেই কষ্টটা হয়েছে সেটা দূর হয়ে যাবে, বরং সেই কাজটা করার জন্য আপনার মনটা আবারও কিন্তু ইচ্ছা জাগবে মনে, সেই কাজটা করতে ইচ্ছে করবে, খুশি মনেই করতে চাইবেন। তো মেয়ের বেলাও কিন্তু এরকমই হয়ে থাকে। ও যখন ভর্তা বানায় আমরা খেয়ে বলি যে ভর্তাটা আজকে অনেক মজা হয়েছে, তো সেটা বললে কিন্তু তার মনটা অনেক ভরে যায়। আর আলহামদুলিল্লাহ সে সব কিছু সুন্দরভাবে পারফেক্টলি দিতে পারে, লবণ তেল মরিচ সব কিছু সুন্দর করে দিয়ে দেয়। তো সে কারণে কিন্তু সত্যিই পারফেক্ট হয় সব কিছু মিলিয়ে। আর ভর্তাটা খেতে কিন্তু আজকেরও অসাধারণ হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন সে কত সুন্দর করে মাশাল্লাহ ভর্তা বানিয়ে নিচ্ছে। আল্লাহর অশেষ রহমত যে তার হাত জ্বলে না, হাত জ্বলাটা কিন্তু খুব কষ্টের একটা বিষয়। সে অনেক মরিচ ধরলেও কিন্তু তার হাত জ্বলে না। আমার একটা যা আছে, ওর বাবার চাচাতো ভাইয়ের বউ, আমার সেই জায়েরও কিন্তু একই অবস্থা, হাত জ্বলার কোনো কষ্ট সে কখনো ভোগ করে না। ঠিক একইভাবে আমার ছোট মামার মেজো মেয়ে যেটা, ওরও কিন্তু একই মানে সমস্যা না, এটা একই রহমত আল্লাহর দেয়া যে ওরও হাত জ্বলে না, ও মরিচ ধরতে পারে, কোনো ধরনের সমস্যা ওর হয় না। তো বাজার যেহেতু এনেছে তেলটা কিন্তু এখানে ঢালা হয়নি, এখন আমি তেলটা ঢেলে নিচ্ছি। তো এখানে ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে বলবো, যারা ভিডিওটা আমার আজকে দেখছেন, নতুন দেখছেন, আমার চ্যানেলে এখনও ভিজিট করেননি বা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো ভিডিওর এই পর্যায়ে আরও একটি বিশেষ অনুরোধ, যেগুলো অলওয়েজ করে থাকি, যদি এখনও ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ভিডিওটি টেনে স্কিপ করে দেখবেন না, এটা আপনাদের কাছে বিশেষ আরও একটি অনুরোধ। যদি ভালো না লাগে প্রথম থেকেই দেখবেন না, কিন্তু ভিডিওতে ঢুকে তারপর টেনে টুনে দেখলে এগুলো করলে আসলে আমাদের যে কষ্টটা এটা পুরোটাই কিন্তু বৃথা যায়। হয়তো ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগতে পারে, তাই আপনাদেরকে অনুরোধ করব পুরোটা ভিডিও দেখবেন। তো এখানে আমি গতকালকের যেই ইলিশ বাটা মাছ এনেছিল ওর বাবা, সেগুলো হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন এগুলো ভেজে নিব। এগুলো আসলে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করব। এটাকে বলা হয় বাটা মাছের ঝোল বা ঝাল, এরকম কিছু ঝালটাই বলা হয় বাটা মাছের ঝাল। তো এভাবে করলে কিন্তু অল্প একটু তরকারি দিয়ে অনেকটা ভাত খাওয়া যায়।
তো এই তরকারিটা আসলে এই প্রকৃতির তরকারিটা আমার ফ্যামিলিতে আমি প্রায়ই করে থাকি, ছোট মাছ নিয়ে আসলে ওর বাবা। আর বাটা মাছ তো জীবনের প্রথম নিয়ে এসেছে, জীবনের প্রথম রান্না করছি। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলতে পারছি যে আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। কিন্তু আমার একটু সমস্যা হচ্ছিল খাওয়ার সময়, সেটি হচ্ছে যে মাছের মধ্যে যেই পাতলা পাতলা একেবারে ছোট ছোট কাটা ছিল সেগুলো নিয়ে আমার আসলে সময় লেগে যাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ মেয়েদের কিন্তু ওই কাঁটাগুলো বেছে খেতে হয়নি, তারা ভাতের সাথে খেয়ে ফেলতে পেরেছে। আমি আসলে পারছিলাম না, আমি যখনই চেষ্টা করছিলাম তখনই দেখছিলাম যে আমার গলায় লাগছে। তো সে কারণে ভয়ে ভয়ে কিন্তু সময় নিয়ে মাছ বেছে খেয়েছি। রাতে তো মাছ খাইনি, কারণ দেখলাম যে আমার এখন ভাত খেতে অনেক বেশি দেরি হয়ে যাবে, বাবুকে ঘুম পাড়াবো, তাই মাছ ছাড়াই কিন্তু ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো এখানে আমি মাছ ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ বাটাও একটুখানি দিয়েছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, ভাজা ভাজা হবে না, নরম হবে জাস্ট, ওই পর্যায়ে কিন্তু টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। এখানে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি বড় সাইজের। আপনারা যে যার চাহিদা মতো করতে পারেন, যদি এরকম মানে এরকম বলতে কি, যদি আমার রান্নাটা ফলো করে থাকেন তাহলে বলছি। তো এখন আমি এগুলো সব ভেজে নিব, ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তারপর লবণ, এগুলো দিয়ে কিন্তু এই মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিব তেলটা উপরে চলে আসা পর্যন্ত। আসলে এই রান্নাগুলো প্রতিদিনের অ্যাজ ইউজুয়াল একই রকমের কিছুটা হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো অনেকে অনেক কিছু আয়োজন করে দেখিয়ে থাকেন, অনেক রিচ ফুড তৈরি করে দেখিয়ে থাকেন। আমার আসলে ওরকম সাধ্য বর্তমানে নেই। আমার পরিবারের চাহিদা মতো, আমার পরিবারের সাধ্য অনুযায়ী যা আল্লাহ আমার রিজিকে রেখেছেন আমি তাই তৈরি করি, তাই খাই। তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখানে কোনো ধরনের শো অফ নেই, এখানে কোনো ধরনের যে ইউটিউব চ্যানেল খুলেছি সে কারণে আমি এটা ওটা রান্না করব এরকম কিছুই নেই। রান্নার সাথে সাথেই কিন্তু চুলার আশপাশটা আমি পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু খুব সহজে পরিষ্কার করা যায়। আর এদিকে দেখছেন এক গাদা থালা বাসন হয়ে গেছে, সেগুলো ধুয়ে তারপর আমি এখানে পানি ঝরতে দিয়ে দিয়েছি। এটা একটা টেবিলটার মধ্যে আমি কাপড় বিছিয়ে তারপর পানি ঝরতে দেই। আমার আসলে ঝুড়িতে নিয়ে হয় না, অনেক আপুদেরই দেখি ঝুড়ির মধ্যে দিয়ে থাকে পানি ঝরার জন্য, হয়তো তাদের জায়গা সীমিত হওয়ার কারণে। কিন্তু আমার যেহেতু আলহামদুলিল্লাহ জায়গা আছে, অন্যদিকে দেখা যায় যে আমার হাঁড়ি পাতিল যেহেতু বাচ্চাদের ঘর অনেক বেশি জমে যায়, সব কিছু সাথে সাথে ধোয়া হয় না, অনেক সময় জমিয়ে ধোয়া হয়। তো সেই কারণে কিন্তু অনেকটা জায়গা লাগে প্লেট বাসনগুলোর পানি ঝরতে দেওয়ার জন্য। তো এখানে আমি সন্ধ্যায় না বিকেলের নাস্তা তৈরি করে নিচ্ছি। ওর বাবা যেহেতু বাসায় বিকেলে, সে কারণে আমি এখানে সকালবেলায় কিন্তু মসুর ডাল, খেসারি ডাল আর একমুঠ চাল, সিদ্ধ চাল যেটা আমরা ভাত রান্না করে খাই, সেগুলো ভিজিয়ে নিয়েছিলাম। তো সেটা এখন ব্লেন্ডারের মধ্যে সামান্য কয়েকটা সামান্য 1 থেকে 2 মিনিট বললে ভুল হবে, একটুখানি 2-1 বার চাপ দিলেই কিন্তু আধা ভাঙা হয়ে যায়। সেই আধা ভাঙাটা করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা কুচি, এই সব কিছু দিয়ে কিন্তু আমি এগুলো বানিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হওয়ার কারণ এর মধ্যে আমি সেদ্ধ চালটা ব্যবহার করেছি। চাল ব্যবহার করলে অনেক বেশি মুচমুচে হয়ে যায়। তো আমার বড়াগুলো বানানো শেষ, পেঁয়াজগুলো বানানো শেষ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।